ওয়েলকাম ফ্রেন্ডস। এই ভিডিওতে আমরা জানব যে কৃষক বন্ধু নতুন অর্থাৎ কৃষক বন্ধু নিউ যে প্রকল্প, সেই প্রকল্পের জন্য যারা পুরনো কৃষক বন্ধু পাচ্ছেন বা পেতেন, তো তাদেরকে কিন্তু ভেরিফিকেশান করতে হবে। তো সেই ভেরিফিকেশান করার জন্য যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ফর্ম কৃষক বন্ধু নতুন প্রকল্পের এই যে ফর্মটা, এই যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে ক্ষেত্র সমীক্ষা আর কি, ফিল্ড ভেরিফিকেশানের জন্য যাচাইকরণ ফর্ম। তো এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এবার ভেরিফিকেশানের জন্য কাদের নাম আছে সেটা কিন্তু আপনি তালিকাটা প্রথমে আপনাকে চেক করতে হবে। তার জন্য আপনার বা আপনার পরিবারের ভেরিফিকেশান তালিকায় যে নাম আছে কি না সেটা জানার জন্য কিন্তু স্থানীয় পঞ্চায়েত বা কৃষি অফিসে যেটা আছে সেখানে কিন্তু কাছাকাছি যেটা আপনার স্থানীয়, তো সেখানে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। আর বলে রাখি, এই যে চলতি যে জুলাই মাস চলছে তার 30 তারিখের মধ্যে কিন্তু এই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, 30 তারিখের মধ্যে। সুতরাং সময় খুব একটা বেশি নেই, তাই প্রত্যেকেই কিন্তু এটা করে নিতে হবে। তো কারণ ভেরিফিকেশানে সফল হলে আগস্ট মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে। তো ভেরিফিকেশান সফল এই জন্য করতে হবে আপনাদেরকে। তো তার জন্য কি করতে হবে, আপনাকে এই যে ফর্ম, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। দেখুন, স্টেপ বাই স্টেপ প্রথমে আমি দেখাচ্ছি। একদম প্রথমে যেটা রয়েছে, যেটা আপনাদের করতে হবে, যে কেবিআইডি, কৃষক বন্ধুর যে আইডি, সেই আইডি নম্বর আপনাদের যেমন আছে তেমন এখানে কিন্তু লিখবেন। ঠিক আছে? তেমন এখানে যার যা আইডি, সেই আইডিটা কিন্তু প্রথমে লিখতে হবে। এবং একই সঙ্গে আমরা কিন্তু এই ভিডিওতে এটাও জানবো যে কি কি ডকুমেন্টস দিতে হবে, কোথায় দিতে হবে, সবই কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করেছি। ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। দেখুন, তারপরে কিন্তু এখানে রয়েছে সিরিয়াল নাম্বার দিয়ে তথ্যের বিবরণ, পার্টিকুলার্স কী কী রয়েছে, প্রত্যেকটা সিরিয়াল নাম্বার রয়েছে। 1 নম্বর সিরিয়ালে কি আছে দেখুন, যে সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধু রেকর্ড, ব্যাংক পাসবই অনুযায়ী আপনার যে নাম, সেই নাম লিখবেন। প্রথমেই বলে রাখি, আপনারা কিন্তু এখানে ইংরেজি ব্যবহার করবেন, অর্থাৎ ইংলিশে কিন্তু লিখবেন। ধরুন কারোর নাম একটা রয়েছে, সেই নামটা তার লিখবেন। যেমন আমি যদি এখন মনে করি XYZ কারোর নাম, আর তার হচ্ছে ABC হচ্ছে তার এই ঘরের মধ্যে, ঘরের বাইরে গেলে হবে না, কিন্তু এটা হচ্ছে তার যে টাইটেল। তাহলে নাম আর টাইটেল হয়ে গেল। তারপরেই দেখুন রয়েছে 2 নম্বরে পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম। তো যার নাম আপনি দিতে চাইছেন, এটা কিন্তু ভালো হবে আধার কার্ডে আপনার যে নাম রয়েছে সেই নামটা দেওয়াই ভালো হবে। যদি কোনো এই সুবিধাভোগী কোনো মহিলা হন, তাহলে তার স্বামীর নাম যদি আধার কার্ডে থাকে স্বামীর নাম দেবেন, বা বাবার নাম থাকলে বাবার নাম দেবেন। তো যেটা দেবেন সেখানে এখানে টিক করে দেবেন। এবং কোনো পুরুষ লোক হলে তার হচ্ছে আধার কার্ডে তার বাবার নাম থাকে, তো সেই জন্য এখানে কিন্তু নেম অফ দ্য ফাদার এখানে টিক মেরে এখানে তার বাবার নাম এখানে লিখে দেবেন। আশা করি বোঝা গেছে। এরপরে দেখুন আছে হচ্ছে ঠিকানা, 3 নম্বর, 3 নম্বরে আছে ঠিকানা। তো অ্যাড্রেসটা কিন্তু আপনার আধার কার্ড অনুযায়ী যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এই জায়গাতে কিন্তু লিখতে হবে। ঠিক আছে? জায়গা খুব কম দিয়েছে, তো সেই অনুসারে এখানে অ্যাড্রেস প্রথম লাইন, এখানে জেলার জন্য আলাদা জায়গা রয়েছে, এখানে ব্লকের জন্য আলাদা জায়গা রয়েছে, গ্রাম পঞ্চায়েতের নাম আলাদা জায়গা রয়েছে, মৌজা সেটাও কিন্তু আলাদা জায়গা রয়েছে। তো এইগুলো কিন্তু আপনারা যথাযথভাবে ফিল আপ করবেন। এটা গেল এই বিষয়টা, মানে অ্যাড্রেসটা। এরপরে দেখুন সুবিধাভোগীর বিবরণ, বেনিফিশিয়ারি ডিটেলস যেটা, সেটা হচ্ছে 4 নম্বরে কি আছে না, ব্যাংকের বিবরণ, ব্যাংক ডিটেলস। ব্যাংক ডিটেলস কীরকম না, প্রথমেই দেখুন রয়েছে একটা ঘর, সেটা হচ্ছে নেম অফ দ্য ব্যাংক, ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ। তাহলে ব্যাংকের নাম আর ব্রাঞ্চ এখানে লিখলেন। আইএফএসসি কোডটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট আইএফএসসি কোডটা। এই আইএফএসসি কোডটা কিন্তু ঠিকঠাক করে দিতে হবে। আর তার পরবর্তী যেটা রয়েছে, যে 4-এর যে গ, তাহলে খ আর গ, ক খ গ, মানে ব্যাংকের ডিটেলসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখতে হবে, আইএফএসসি লিখতে হবে। আর একটা মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটার সঙ্গে আপনার এই ব্যাংক, আধার সব কিছু লিঙ্ক করা রয়েছে, সেই মোবাইল নম্বরটা এখানে কিন্তু লিখতে হবে। এরকম 9830 যার যেমন, ঠিক আছে, এরকম করে কিন্তু লিখতে হবে। তারপরে 6 নম্বর হচ্ছে আধার নম্বর, তাহলে আধার নম্বরটাও এই জায়গায় লিখতে হবে। এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন এসআইআর হয়েছে, সেই জন্য কিন্তু এপিক নম্বরটা কিন্তু মাস্ট। এই দেখুন সাথে প্রথমেই দিয়েছে এখানে এপিক নম্বর। তাহলে এখানে ভোটার কার্ডের যে নাম্বার, সেই নাম্বারটা আপনারা দেবেন। এই যারা পান প্রত্যেকেরই প্রায় WB দিয়ে নাম্বার আছে, তা যার যেমন আছে, কারো GTY, কারো WB এরকম দিয়ে শুরু।
তো সেটা কিন্তু এই পুরো নাম্বারটা কিন্তু এখানে এপিক নাম্বারটা লিখবেন, তার মানে ভোটার কার্ডের নাম্বার। তারপরে এখানে দেখুন, এখানে হচ্ছে একটা এসি নাম্বার রয়েছে, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। তো এই যে এসি নাম্বার, এটা হচ্ছে যে বিধানসভার ক্ষেত্রের নাম্বার। কোথায় পাবেন না, আপনার দেখুন ভোটের আগে একটা নির্বাচন কমিশন থেকে একটা স্লিপ দিয়েছিল, মনে আছে, কিউআর কোড যুক্ত। তো সেখানে কিন্তু এই এসি নাম্বার অর্থাৎ বিধানসভার ক্ষেত্রের নাম্বার লেখা ছিল, পার্ট নাম্বার লেখা ছিল এবং সিরিয়াল নাম্বার লেখা ছিল। তো সেগুলো কিন্তু যথাযথভাবে ফিল আপ করবেন যেন ভুল না হয়। তাহলে এই ভোটার কার্ডের ব্যাপারটা কিন্তু এখানে খুব সুন্দর করে সব কিন্তু ফিল আপ করতে হবে এই জায়গাগুলোতে, এই একটাও যেন মিস না হয়। সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার আর বিধানসভার ক্ষেত্রের নাম্বার, এপিক নাম্বার সব এখানে সুন্দর করে কিন্তু ফিল আপ করে দেবেন। এরপরে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 8-এর কতে কী আছে দেখুন, যে এসআইআর 2026 ভোটের জন্য এএসডিডি তালিকায় পাওয়া গেছে, ফাউন্ড ইন, এটা এই সবগুলো আছে কি না, ইয়েস আর নো, এগুলো কিন্তু সবই আপনার কি হবে, যে এই পরপর 3টে অপশানই কিন্তু আপনাদেরকে নো লিখতে হবে, পরিষ্কার নো, নো, নো। মানে এসআইআর সংক্রান্ত কোনো জটিলতা আপনার নেই। পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, যদি পিএম কিষাণের সুবিধা যদি হয় তাহলে সেটা ইয়েস লিখতে হবে, না হলে নো লিখতে হবে। তাহলে হয় ইয়েস লিখতে হবে, না হলে নো লিখতে হবে। ঠিক আছে, পিএম কিষাণের যেটা যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল। আর এখানে কিন্তু যে পেশাটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে অবশ্যই আপনাকে লিখতে হবে ফার্মার। এখানে কিন্তু অবশ্যই আপনাকে ফার্মার লিখতে হবে, ফার্মার ছাড়া কিছু লেখা যাবে না। চাষযোগ্য জমির যে বিবরণ, সেই চাষযোগ্য বিবরণ কিন্তু আপনাকে এখানে লিখতে হবে, যে তার কি খতিয়ান নাম্বার, দাগ নাম্বার যেটা আছে সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে তার পরবর্তী স্টেপে। দেখুন প্রথমেই রয়েছে যে জেএল নাম্বার, তারপরে হচ্ছে খতিয়ান নাম্বার, এগুলো আপনার যে জমির যে কাগজ সেই কাগজে পেয়ে যাবেন। প্লট নাম্বার সেটা লিখবেন, এবং চাষযোগ্য জমির পরিমাণ একর, একরে কিন্তু লিখতে হবে, এখানে একরে লিখতে হবে, শতকে নয়, একরে লিখতে হবে, পরিষ্কার লেখা রয়েছে একরে লিখতে হবে, তাহলে একরে লিখবেন। আর কি না, ডেট অফ আরওআর, এই যে কিষাণ ডেট, এই ডেটটা কিন্তু এখানে আপনাদেরকে লিখতে হবে। আর জমি দখলের ধরন, এটা এখানে কি রয়েছে, যে হস্তান্তর না অন্যান্য, না উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, না ক্রয়, সেই জিনিসটা লিখবেন। যার ক্রয় হবে ক্রয় লিখবেন, এরকম লিখবেন। তাহলে এখানে কিন্তু ইংলিশগুলো লেখা আছে, টাইম অফ, যে পারচেস যদি ক্রয় হয় পারচেস লিখবেন। তারপর উত্তরাধিকার সূত্র যদি হয় তাহলে ডেথ, হচ্ছে মিউটেশন, এটা লিখবেন। তারপর ট্রান্সফার যদি হচ্ছে হস্তান্তর হয়, আর আদার্স হলে আদার্স, এইখানে যেটা হবে সেটাই ইংরেজিতে লিখবেন। আয়কর প্রদান করেন কি না, হ্যাঁ কি না, এখানে কিন্তু প্রত্যেকেরই মনে হয় নোই হবে, কারণ হচ্ছে বেশিরভাগ তারা কিন্তু আয়করের আন্ডারে যায় না, তাই এখানে বেশিরভাগ নো হবে। যদি কারোর ইয়েস হয়, যার প্রচুর জমি টমি আছে তাদেরই অনেক সময় আয়কর হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নোই হবে। এরপরে দেখুন 13 নম্বরে রয়েছে স্বামী বা স্ত্রীর নাম। তাহলে যে আবেদন করছে সে যদি পুরুষ লোক হয় তাহলে সে এখানে তার স্ত্রীর নাম লিখবে, আর যদি সে মহিলা হয় তাহলে সে তার স্বামীর নাম এখানে লিখবে, এবং তারও ব্যাংকের ডিটেলস কিন্তু এখানে লাগবে। পরিষ্কার দেখে নিন যে যিনি আবেদন করছেন তিনি এবং তার যদি ওয়াইফ, দুজনেরই কিন্তু লাগবে, আর যদি সে মহিলা হয় তার হাজব্যান্ড, দুজনেরই ব্যাংকের ডিটেলস কিন্তু দিতে হবে। আগে দেওয়া হয়ে গেল যিনি আবেদন করছেন ওনার, যার হচ্ছে কৃষক বন্ধু আইডি আছে, আর এখন হচ্ছে ওনার ওয়াইফ, তার কিন্তু ব্যাংক ডিটেলস এখানে দিতে হবে। প্রথমে রয়েছে এখানে দেখুন ব্রাঞ্চের নাম বা ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম এখানে লিখতে হবে। তারপরে আইএফএসসি কোড খুবই গুরুত্বপূর্ণ, আইএফএসসি কোড যেমন SBIN এরকম করে শুরু আছে দেখবেন আইএফএসসি কোড। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা SBI ব্যাংকের জন্য। আচ্ছা, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিখতে হবে পরিষ্কার। আর আধারযুক্ত মোবাইল নাম্বার, ওনার মোবাইল নাম্বার, এটা কিন্তু যিনি আবেদন করছেন তার নয়, তার হয়ে গেছে, তার ওয়াইফ বা হাজব্যান্ড যে আছে এখানে দ্বিতীয় ব্যক্তি, ওনার এখানে মোবাইল নাম্বার। ঠিক আছে, তারপরে কি তার আধার নাম্বার, তারপরে তার এপিক নাম্বার, ঠিক আছে, WB বা GTY যে কোনো, তারপরে তার ওই একই বিধানসভা ক্ষেত্রের নাম্বার, আর কিন্তু পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারটা আলাদা, কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা কিন্তু একই হবে। তো সেটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে, আর পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার আপনাদের ওইখানে দেখে লিখে দেবেন।
তারপরে উনি কি এই যে কৃষক বন্ধু যেটা নিউ সেই বেনিফিশিয়ারি কি না, ইয়েস কি নো, বেশিরভাগ ক্ষেত্রে উনি কিন্তু এখানে নো হয়, সুবিধাভোগী কিনা, কারণ যেহেতু তার হাজব্যান্ড বা ওয়াইফ একজন থাকলে অন্যজন সাধারণত হয় না, তাই এখানে কিন্তু নোই বেশিরভাগ সময় হবে। তারপরের যে অপশানগুলো রয়েছে সেই একই অপশান, সেই এসআইআরের ব্যাপার, প্রত্যেকটা নো হবে, হ্যাঁ, নো, 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 ঠিক আছে। কিন্তু এই যে পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, যদি ইয়েস হয় ইয়েস লিখবেন, নো হলে নো লিখবেন। আর হচ্ছে এখানে ওনার কি হচ্ছে পেশা, উনি যদি অন্য কোনো কাজ করেন সেটা লিখবেন, যেটা হবে সেটা, ঠিক আছে। কোনো নিয়মিত পেনশন পাচ্ছেন কিনা, এখানে শিক্ষা প্রতিষ্ঠান অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী কিনা নিয়মিত পেনশন পান। তারপরে কৃষক, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সংস্থা, সরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকারি সাহায্যপ্রাপ্ত কোনোরূপ কোনো বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী কিনা সেই সবগুলি। তা সেটা যদি না হয় তাহলে এখানে অকুপেশান কী হয়, সেও যদি ফার্মার হয় তাহলে আপনারা ফার্মার লিখে দেবেন, বা হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ লিখে দেবেন যদি মহিলা হয়, আর যদি পুরুষ হয় তাহলে সে যদি ফার্মার হয় তাহলে ফার্মার লিখবেন। তো এরকম লেখাটা বেস্ট, ফার্মার লেখাটাই এখানে কিন্তু সবথেকে বেস্ট হবে। মানে যারা এই যে কৃষক বন্ধুর জন্য মানে টাকা পান, তারা তো চাষবাস করেন এমনটাই বেশি, তো সেই জন্য এটা লিখতে হবে। আর যদি অন্য কিছু হয় তাহলে কিন্তু অন্যটা লিখতে হবে। এরপরে কিন্তু আমাদের মেন বিষয় চলে এসেছে, ফর্ম ফিল আপ শেষ। এবার হচ্ছে অঙ্গীকারপত্র। অঙ্গীকারপত্র মানে আপনি এত সময় যে সমস্ত কিছু ওখানে লিখলেন সেগুলো আপনি হচ্ছে ঠিকঠাক লিখেছেন, এখানে সেইটা কিন্তু অঙ্গীকারপত্রে লেখা আছে যে আমি এই মর্মে সজ্ঞানে ঘোষণা করছি, উপরিক্ত প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য ও সঠিক। পরবর্তীকালে কোনো যাচাই বা প্রদত্ত তথ্য মিথ্যা বা বিভ্রান্তিকর প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সরকার আমার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কৃষক বন্ধু নতুন প্রকল্প অথবা সরকারের অন্য কোনো অনুরূপ প্রকল্পে আমার প্রাপ্যতা বাতিল করা যেতে পারে। আমি আরও ঘোষণা করছি যে আমার এবং আমার স্বামী বা স্ত্রীর আধার নম্বর উভয় পূর্ণ সম্মতিক্রমে প্রদান করা হয়েছে এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান ও প্রয়োজনীয় যাচাইকরণের উদ্দেশ্যে সরকার এই আধার সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারবে। মানে সরকার পারমিশনটাও নিয়ে নিচ্ছে এখানে, বুঝতেই পারছেন। তাহলে এইটা কিন্তু অঙ্গীকারপত্র, আপনারা দেখে নিলেন অঙ্গীকারপত্র। এবার হচ্ছে এই জায়গাতে হচ্ছে সিগনেচার, এই যে সই, এই সইটা হবে যার নামে কেবি আইডি আছে, যার কেবি আইডি আছে, কৃষক বন্ধুর যে আইডি আছে ওনার সিগনেচার কিন্তু এই জায়গায় হবে, বুঝতেই পারছেন। তো যদি সে XYZ নামে, যদি যার হচ্ছে, আমি ফর্ম ফিল আপের প্রথমেই যখন দেখালাম আপনাকে, তো ওনার নাম যদি XYZ হয় এখানে কিন্তু XYZ ওনার কিন্তু ওই যে সিগনেচারটা এখানে লাগবে, কোনো ক্যাপিটাল লেটার নয়, এটা কিন্তু অলওয়েজ স্মল লেটারে সিগনেচার করতে হবে। বাকি আপনার কাজ শেষ, আর কোনো কাজ এখানে নেই। এবার কি কি ডকুমেন্টস দিতে হবে দেখুন, এটা হয়ে গেল। এরপরে কিন্তু এইটা অফিসের কাজ। এই অফিস যখন আপনার বিষয়টা জমা নেবে তখন কিন্তু তারা এই অংশটা আপনাকে দিয়ে দেবে। এখানে তারা তাদের লেখার কথা তারা লিখবে, যা যা বিষয় লিখে এখানে তারা সিগনেচার করে এই অংশটি কিন্তু আপনাকে দিয়ে দেবে। এখন বিষয় হচ্ছে যে কোন কোন ডকুমেন্টস আপনাকে দিতে হবে। দেখুন, ডকুমেন্টস কিন্তু এখানে যেগুলো আপনারা যে সমস্ত ডিটেলস দিয়েছেন তাদের এগেনস্টেই ডকুমেন্টস দিতে হবে। তো আপনারা কি কি ডিটেলস দিয়েছেন দুজনের, 1 নম্বর হচ্ছে আপনারা দিয়েছেন আধার কার্ড, 2 নম্বর দিয়েছেন আপনারা ভোটার কার্ড, 3 নম্বর দিয়েছেন আপনাদের ব্যাংকের পাসবই, ব্যাংকের ডিটেলস, 4 নম্বর আপনারা দিয়েছেন আপনার জমির হচ্ছে যে ল্যান্ডের যে খতিয়ান নাম্বার, এ নাম্বার, সব এইগুলো মেন। তাহলে কি হলো, আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, তারপরে হচ্ছে এখানে জমির যে রেকর্ড তার জেরক্স, এইগুলো কিন্তু মেন। এবং সবচেয়ে বেশি মেন বিষয় হচ্ছে আপনার কৃষক বন্ধু আইডি যেটা রয়েছে, তো সে আইডিটাও কিন্তু আপনারা ওখানে যেহেতু লিখে দিয়েছেন কিন্তু সেটার কোনো ডকুমেন্টস এখানে সেইভাবে পাওয়া যাচ্ছে না, তাহলে অনলাইনে কৃষক বন্ধুর কিন্তু আইডি বার করা যায়। তো সেই জায়গায় গিয়ে সেখানকার একটা স্ক্রিনশট আপনারা কিন্তু দিতে পারেন। তাহলে এইগুলো যার যে জিনিসটা, মানে ধরুন যার আধার কার্ড তার কিন্তু সিগনেচার দিতে হবে, তার সই করতে হবে, তাহলে সই করে কিন্তু দিতে হবে প্রত্যেকটা ডকুমেন্টসে। যার ডকুমেন্টস মানে যার আধার কার্ড তার সই থাকবে, যার ভোটার কার্ড তার সই থাকবে,
এরকম করে কিন্তু সব নিচে জেরক্সে যেমন সই করে আপনারা জানেন, বিগত দিনে অনেক করেছেন, তো সেই সই করে কিন্তু আপনাকে জমা দিতে হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমাটা কোথায় দেবেন, তাই তো? ফর্ম না হয় পাওয়া গেল, ফর্ম তো আমি এখনই দিয়ে দেবো। ফর্ম আপনি কোথায় পাবেন না, এই ফর্মটা সরাসরি এই যে ভিডিওর নিচে একটা ডেসক্রিপশন বক্স আছে, তো সেই ডেসক্রিপশন বক্সে কিন্তু পিডিএফ ডাউনলোড বলে কিন্তু আপনারা একটা লিঙ্ক পাবেন, পিডিএফ। তো সেই পিডিএফ ডাউনলোডে আপনি যখনই ক্লিক করবেন, আপনি সরাসরি কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেল, যে শিকদার্স একাডেমি যে চ্যানেল, এই চ্যানেলের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে কিন্তু এই পিডিএফটা দেওয়া রয়েছে। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিলেন, ডাউনলোড করে নিয়ে বাজার থেকে একটা প্রিন্ট আউট করে নিলেন, আর যার বাড়িতে রয়েছে বাড়ি থেকে প্রিন্ট আউট করে নিলেন। এখন তারপরে ফিল আপটা করলেন যেমনভাবে আমি দেখালাম। ফিল আপ করার পরে এখন জমা কোথায় দেবেন, তাই তো? এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, কোথায় জমা দেবেন। দেখুন, জমা দেওয়ার জন্য কিন্তু কয়েকটা জায়গা রয়েছে। সেটা হচ্ছে যে যে আপনার যে এলাকার যে লোকাল যে পঞ্চায়েত অফিস আছে, তো সেখানেও কিন্তু জমা নেওয়া হয়। আবার লোকাল যে কৃষি দপ্তর আছে, তো সেখানেও জমা নেওয়া হয়। আবার যে সরকার যে সমস্ত বিভিন্ন যে ক্যাম্প করছে, সেই ক্যাম্পেও জমা নেওয়া হয়। তাহলে 3 জায়গাতে কিন্তু আপনি জমা দিতে পারেন। বা এরকমও হতে পারে যে আপনার আশেপাশের পাড়ার কিছু ছেলেরা তারা কিন্তু ফর্মটা ফিল আপ করিয়ে আপনার বাড়ি থেকে তারা নিজেরাও নিয়ে গিয়ে অফিসে জমা দিতে পারে। মানে স্বেচ্ছাসেবক টাইপের যেমন থাকে প্রত্যেকটা সময়ই ছিল, আপনারা জানেন। তো তারাও করতে পারে। তো যাই হোক, আপনারা সব সিগনেচার করে সমস্ত ডকুমেন্টস সব এই ফর্মের সঙ্গে ফিল আপ করে অ্যাটাচ করে নিকটবর্তী আপনার যেখানে জমা নেওয়া হচ্ছে আপনারা জানতে পারবেন, বা অনেক সময় মাইকে প্রচারও করা হয় যে এখানে জমা নেওয়া হচ্ছে। তো সেখানে গিয়ে কিন্তু 30 তারিখের মধ্যে, মানে 30শে জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাকে দিতেই হবে, এমনটাই কিন্তু সরকারি নির্দেশ রয়েছে। যে কৃষক বন্ধু যারা পাচ্ছেন তাদের আবার যে যাচাই, সেই যাচাইকরণ হচ্ছে। তবে প্রথমেই বলে রাখি যে এই জায়গাতে কিন্তু যারা কৃষক বন্ধু পাচ্ছিলেন আগে, তারাই হচ্ছে এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। যারা পিএম কিষাণ পাচ্ছেন তাদের জন্য এটা নয়। এবং নতুনরা কিন্তু, নতুনদের আবেদন এখনও কিন্তু শুরু হয়নি। নতুনদের আবেদন শুরু হলে সেটাও কিন্তু আমরা ভিডিও আকারে আপনাদেরকে দেখিয়ে দেব। অনেক ধন্যবাদ শেষ মতো দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দিন।